আসসালামু আলাইকুম। অনেকে আমাকে প্রশ্ন করেন যে হার্শবার্ন ডিজিজ এটা কি সার্জারি ছাড়া কোনো চিকিৎসা আছে কিনা? বা যদি সার্জারি দরকার হয় তাহলে সবসময় কি ৩ ধাপে অপারেশন করতে হয় কিনা? আমরা জানি যে হার্শবার্ন ডিজিজ বাচ্চাদের যে খাদ্যনালীর যে যতগুলো জন্মগত ত্রুটি আছে তার মধ্যে অন্যতম জটিল একটা জন্মগত ত্রুটি। এখানে বাচ্চার যে খাদ্যনালীর নিচের অংশ যেটা, সেখানে পায়খানার রাস্তার উপরে যে নার্ভ থাকার কথা থাকে স্বাভাবিক মানুষের থাকে, সেই নার্ভটা অনুপস্থিত থাকে জন্মগতভাবে। এই নার্ভটা অনুপস্থিত থাকার কারণে এই খাদ্যনালীর নিচের অংশ যেখানে পায়খানাটা বের করার কথা, মুভমেন্টের মাধ্যমে নিচের দিকে যে মুভমেন্টটা হয়, সেই মুভমেন্টটা হয় না। মুভমেন্টটা না হওয়ার কারণে ওই অংশটা চিকন হয়ে যায়। আমরা বলি যে স্বাভাবিকভাবে বোঝানোর জন্য আমরা বলি যে ওই জায়গাটা প্যারালাইজড থাকে। এবং আমরা জানি যে যদি কোনো মানুষের হাত বা পা প্যারালাইজ থাকে তাহলে যেই হাত বা পা প্যারালাইজ থাকে সেই হাত বা পা এটা চিকন হয়ে যায় এই নড়াচড়া না করার কারণে। তো হাঁসফার্ন ডিজিজেও ঠিক এরকমই হয় যে খাদ্যনালীর নিচের অংশটা চিকন হয়ে যায় এবং তার উপরের অংশ ওইখানে পায়খানার জন্য ওটা মোটা হয়ে যায়। তো অনেক যেটা সবাই প্রশ্ন করেন যে এটা কি মানে সার্জারি ছাড়া বিকল্প কোনো চিকিৎসা আছে কিনা? না, এটা আসলে বিকল্প কোনো চিকিৎসা নাই। এটা একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন করে এই রোগাক্রান্ত যে অংশটা আছে সে খাদ্যনালীর সেই অংশটা ফেলে দেয়। ১৯৪৯ সালে প্রথম এই অপারেশনটা আবিষ্কার হয়। এর আগে এই রোগে আক্রান্ত সব বাচ্চা কিন্তু মারা যেত। যখন এই অপারেশনটা আবিষ্কার হয় তখন যে খাদ্যনালীর নিচের অংশ ফেলে দেওয়ার পর থেকে এরপর থেকে বাচ্চারা এই রোগে যারা সঠিক চিকিৎসা পাইছে এরপর থেকে বাচ্চাগুলো মানে বাঁচা শুরু করছে। এর আগে পর্যন্ত যত বাচ্চা এই রোগে আক্রান্ত ছিল তাদের সব বাচ্চাই মারা যেত। তো সবাই যেটা বলে যে অপারেশনটা কি একবারেই করা যায় বা সবসময় কি ৩ বারেই করতে হয়? এটা নির্ভর করে বাচ্চার কন্ডিশনের উপর। এই হাঁসফাং ডিজিজ আসলে একেক বাচ্চার একেক রকম হয়। খাদ্যনালীর কতটা অংশ তার এই রোগে আক্রান্ত সেটার উপর নির্ভর করে আমরা মোটামুটি ৩ টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে শর্ট সেগমেন্ট হাঁসফাং ডিজিজ বলি যে খাদ্যনালীর পায়খানা ছেদের ঠিক উপরের অংশটাতে প্যারালাইসিস থাকে। একটা হচ্ছে যে তার চাইতে বড় অংশ যদি আক্রান্ত থাকে তখন আমরা এটাকে বলি লং সেগমেন্ট। আরেকটা হচ্ছে যে টোটাল কোলন অ্যাগ্যাংগ্লিওনোসিস যেটা আমরা বলি সেটা হচ্ছে যে পুরো যে লার্জ কাট বা বৃহদান্ত যেটা বলি সেটা সবটাই যদি রোগাক্রান্ত থাকে তাহলে সেটাকে আমরা বলি টোটাল কোলনিক অ্যাগ্যাংগ্লিওনোসিস। তো এর উপর নির্ভর করে অনেক সময় অপারেশন কিভাবে করতে হবে সেটা নির্ণয় করা হয়। এছাড়াও যে রোগীর অবস্থা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবসময় চিন্তা করি যে রোগীর সেফটি আগে বা রোগীর জীবন আগে, বাচ্চার জীবন আগে। সেটা বিবেচনা করে আমরা অপারেশনের সিদ্ধান্ত নিই। এখানে ১ম কথা যেটা সেটা হচ্ছে এটার মূল চিকিৎসা বা মূল অপারেশন কিন্তু একটাই। সেটা হচ্ছে যে রোগাক্রান্ত অংশটাকে ফেলে দিয়ে এটাকে যে অংশটা সুস্থ সেই অংশটাকে নিচে নিয়ে এসে পায়খানার রাস্তার সাথে জোড়া দেওয়া। এটা হচ্ছে মূল অপারেশন। এখন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে বাচ্চা এই মূল অপারেশনের জন্য রেডি থাকে না। তখন আমরা জীবন বাঁচানোর জন্য বাচ্চার ইমার্জেন্সি একটা পায়খানার রাস্তা উপর দিয়ে করে দিই। কি কারণে এরকম হতে পারে? মনে করেন যে একটা নবজাতক বাচ্চা, তার পেট ফুলে গেছে, পায়খানা হচ্ছে না। আমরা ধারণা করতেছি যে তার হাঁসফার্ন ডিজিজ হতে পারে, কিন্তু আমরা নিশ্চিত না। এবং এই নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করার মতো সময়ও বাচ্চার নাই, কারণ বাচ্চার অবস্থা খুবই খারাপ। তখন আমরা ইমার্জেন্সি অপারেশন করে পেটের উপর একটা বিকল্প পায়খানার রাস্তা করে দিই এবং একই সাথে আমরা ওই খাদ্যনালীর নিচের অংশ থেকে মাংস পরীক্ষার জন্য পাঠাই, বায়োপসি যেটাকে বলে। তখন সেখানে যদি এটা নিশ্চিত করে যে এটা হাঁসফার্ন ডিজিজ, তখন আমরা দ্বিতীয় অপারেশন যেটা মূল অপারেশন সেটা করি। আরেকটা কন্ডিশন হতে পারে এরকম যে খাদ্যনালী আমরা দেখলাম যে তার খাদ্যনালী চিকন আছে, আমরা এক্স-রে করে দেখলাম এবং তার উপরের অংশ মোটা আছে। আমরা মোটামুটি নিশ্চিত যে তার হাঁসফার্ন ডিজিজ আছে। কিন্তু বাচ্চার যে উপরের অংশে পায়খানা জমে সেখানে ইনফেকশন হয়ে গেছে, এন্টেরোকোলাইটিস হয়ে গেছে, বাচ্চার পেট ফুলে গেছে, বাচ্চা বমি করতেছে, বাচ্চার জ্বর আসতেছে। সেই মুহূর্তে কিন্তু আমরা এই মূল অপারেশন সেটা করতে পারি না। সেটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বাচ্চার জীবন বাঁচানোর জন্য আবার
সেই একই পেটের উপর দিয়ে বিকল্প পায়খানা রাস্তা করে দিই এবং 3 ধাপে অপারেশনের চিন্তা করি। একটা হচ্ছে যে মূল অপারেশনটা অনেক জটিল, সেটা সার্জনের দক্ষতার উপর নির্ভর করে যে সে এই অপারেশনটা, যে সার্জন বাচ্চাটাকে দেখতেছে তিনি এই অপারেশনটা এক ধাপে করার মতো দক্ষ কিনা। তিনি যদি দক্ষ না হন সেক্ষেত্রে সেফ সাইড বলি বা সেফ প্র্যাকটিস হচ্ছে তাকে একটা বিকল্প পায়খানা রাস্তা তৈরি করে দেওয়া। এই সবগুলো ক্ষেত্রেই বাচ্চাকে বিকল্প পায়খানা রাস্তা তৈরি করা হয় পেটের উপরে বাচ্চার জীবন বাঁচানোর জন্য। এবং যখন বাচ্চা স্বাভাবিক হয়, বাচ্চার কোনো ইনফেকশন থাকে না বা বাচ্চার অন্য কোনো সমস্যা থাকে না, তখন আমরা মূল অপারেশনটা করি। এবং মূল অপারেশনের পরে যখন তার এই পায়খানা রাস্তাটা স্বাভাবিক হয়ে যায়, সেখানে আমরা তখন 3 নম্বর অপারেশনের মাধ্যমে উপরের যে পায়খানা রাস্তাটা করা থাকে পেটের উপর সেটা বন্ধ করে দিই। তবে বাচ্চা যদি স্বাভাবিক থাকে, বাচ্চা পায়খানা করতে সমস্যা হচ্ছে কিন্তু পায়খানা রাস্তায় পানি দিলে বা ওষুধ খাওয়ালে সে পায়খানা করতে পারতেছে এবং আমরা এক্স-রে করে দেখলাম যে বাচ্চার এখানে খাদ্যনালী চিকন আছে এবং তার উপরে মোটা আছে, আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যাই যে হাসপান্ডিস। এবং বাচ্চার অন্য কোনো সমস্যা, পেট ফোলা বা ওরকম যদি সমস্যা না থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এক ধাপে এই অপারেশনটা করতে পারি। এবং এক ধাপে অপারেশন করলে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে বাচ্চা 3টা অপারেশনের হাত থেকে বেঁচে যায়। বাচ্চার কষ্ট অনেক কমে যায়, বাবা মার কষ্ট কমে যায়, কারণ একটা কলোস্টমি মেনটেন করা অনেক কঠিন এবং খরচ অনেক কমে যায়। এবং আরো যেটা একটা বড় সুবিধা, সেটা অনেক সময় বাচ্চারা যদি 3 ধাপে অপারেশন করা হয় তাহলে দ্বিতীয় অপারেশনের পরে যেহেতু এই জায়গাটা ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় পায়খানার রাস্তাটা চেপে আসে, তখন বারবার এটাকে ঢিলা করতে হয়। এটা বাচ্চার জন্য এবং বাবা মার জন্য অনেক কষ্টকর হয়। এক ধাপে অপারেশন করলে দেখা যায় যে বাচ্চা যেহেতু সবসময় যদি পায়খানা করতে থাকে, তখন এই চেপে আসার সম্ভাবনাটা কমে যায় এবং বাচ্চাকে ভবিষ্যতে বারবার ঢিলা করতে হয় না। এরকম অনেক বেশি সুবিধা হচ্ছে এক ধাপে অপারেশন করা। যদি সার্জন কনফিডেন্ট থাকে এবং দক্ষ হন, তাহলে এক ধাপে অপারেশন করা বাচ্চার জন্য উপকারী। ধন্যবাদ।